গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। নবম পর্ব। আবির আবারও মেঘকে ডাকে, ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে তা কি অষ্টাদশী জানে। মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকেই সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই, আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত দুরাত নির্ঘুম কাটিয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বেকনিতে আসল। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয় কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন, তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যান না তিনি। মেঘ, মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান, আবার কখনো খান বাড়ি 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়, কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপ্পির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু, দাও আজ চা আমি করব। তুই পারবি না মা, হাত পুরায়া ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই বড় হয়ে গেছিস। অবশ্যই হইছি। আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, মনে মনে বলল, জামাই ফিক্সড, এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা কি শান্তি! মালিহা খান ধীর হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনেই এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু এটা মালিহা খানকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে দুভাইই নড়েচড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে শুধালেন, আম্মু, তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন। মুখ দেখে মনে হচ্ছে বর্ষর আবদার আছে। কি লাগবে বলো মা। মেঘ হাসিমুখে উত্তর দিল, কিছুই লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে। মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল, মনে সাহস জুগিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘনিশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথায় ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু, বড় আম্মু, কাকিয়াকে নিয়ে যেও, আর আমি ইকবালকে বলবো নে, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানাল, আমি বলেছি সবাই মানে খান বাড়ির প্রত্যেকে। সেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে। বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু, চলুন না। না মামনি, তোমরা ঘুরে আসো। টাকা দিয়ে দিবনে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আইসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল,
থাক, টাকা লাগবে না। আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম, সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে। তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল। বললাম তো কাউকে যেতে হতে না। আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন। আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমদ খান ডাকলেন, শান্ত স্বরে মেঘকে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারো সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন, প্রতি সপ্তাহেই 4 ভাইবোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতিই ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাইবোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। দুয়েকবার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত, তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখাদেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্বই ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে? মেঘ ছুটে গিয়ে আম্মু, বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা দুবার ভ্রু নাচাল। আবিরও নিঃশব্দে হাসল। চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করল। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে? কেন চাচ্ছু? মেঘ একদম পাগল করে ফেলতেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস। সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে। কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আধমরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছেন, তানভীরকেও জানানো হয়েছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসছে। আবিরকে দেখে মেঘ আবিরের বিপরীতে গিয়ে বসল। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত, কাজ আছে। আবির ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত ওষ্ঠ আরও বেশি প্রশস্ত হল। আবির তপ্ত স্বরে বলল, ধন্যবাদ আমার স্পেরো। ওয়েলকাম। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মিম, মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে।
ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে, সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনো সিদ্ধান্তই নিতে পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সেই সকালে বেরিয়েছে এখনো আসছে না, সবার বলাবলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে, চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি আরেক হাতে আবিরের দেয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয় এখন কাজল দেয়া ছেড়েই দিয়েছে, হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল। এর মধ্যে আবির বাসায় আসছে। আর চোখে মেঘকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যেই শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে পড়েছে। আজ কেউ পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশিই ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসল। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছনে পেছনে মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়াল। মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবি। ফুপ্পিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করতেছিল, তাই বাসায় গেছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে। আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না, বাসার সকলের সঙ্গে ঘুরার ইচ্ছে পূরণ হচ্ছে সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসল। একটু পর মিম আদি সহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসল। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনোদিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমদ খান নিজেই মিম মেঘদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প বলছেন। সামনের দিকে 3 ভাই, মিম, আদি, মেঘ, তারপর 3 বউ, সবশেষে আবির আর তানভীর। ফুপ্পির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সামনে থেকে পিছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির, তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর, আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে। মেঘ পেছনে ফিরতেই আবির চোখে ইশারা করল সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করল। তানভীর কিছুই দেখেনি, ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে, এই দৃশ্য যেন কারো নজরে না পড়ে তার জন্যই আড়াল করে দাঁড়িয়েছে। মালিহা খান জান্নাতকে দেখেই এগিয়ে গেছেন। বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার, আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসিমুখে বলল, না। বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকাল। মালিহা খান কিছুটা পিছিয়ে আলী আহমদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিবনে। আপনি কি বলেন?
ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত। আমার কোনো সমস্যা নেই। মালিহা খানের মুখে উজ্জ্বলতা ঝলঝল করছে, উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকল, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখেই জান্নাত মালিহা খানকে বলল, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। মালিহা খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমদ খানও কপাল কুঁচকালেন। মালিহা খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি, অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিহা খান এতটাই শকট যে কিছুই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরেই রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিহা খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারির 14, মানে 4 মাসের উপরে হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে। অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো। আসলে আন্টি, হুট করেই বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওইরকম প্রোগ্রামও করা হয়নি। তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাহিরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মালিহা খানের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকল, কি হলো আম্মু? আসো। এবার মহিলা উঠলেন। মাথায় ওড়না দেয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হল আলী আহমদ খানের সাথে, পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে, মুহূর্তেই নিস্তব্ধতায় ছেড়ে গেছে সবকিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও একপলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। ভয় বুকের ভেতর, হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন, কি হতে চলেছে ভেবেই মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়াল। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কনুইয়ের উপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতেই আবির মলিন হেসে প্রখর তপ্ত স্বরে বলল, হেই, রিল্যাক্স। কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখবিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই ভেঙে পড়ে আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বুঝাচ্ছে। মেঘ শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে। এদিকে মাহমুহা খানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আফা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, 2-1 বার শুধু ছবিই দেখেছিল, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান এখনো নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতেই এখনো স্বাভাবিক হতে পারছেন না।
তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিম আর আদি দুজনে বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল। আব্বু, উনিকে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করেই যাচ্ছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ। পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনে শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে, মাহমুদা খানের পরিচয় জানতে চায় কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু, কথা শেষ হয়নি, চলো বাসায় যায়। মাহমুদা খানের কান্না গলায় আটকে আছে। এত বছর পর ভাইদের স্বচক্ষে দেখছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যদের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপ্পি চলে গেল কেন? আমিই বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 510 মিনিটে গলবে না। তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে আসছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিম, আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তিন বউ রান্নাঘরে দাঁড়িয়েই ঘণ্টাখানেক আলোচনা করেছে। তিন ভাইয়ের মনে কি চলছে কে জানে। তিনজনই তিনজনের রুমে বসে আছে, কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবার বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিস নেই। আজকের স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে উঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানভীর বলল, এই মেয়ে, কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে উঠে। সদ্য ঘুম থেকে উঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায়। কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি, আসো। বলেই তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবেন এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়েল দিয়ে মুছল কি না ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে উঠায় চুলের অবস্থাও নাজেহাল। কিন্তু আচরানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শুধায়, ছোট্টাপু, পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনেই। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলেই বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখামাত্রই দৌড়ের গতি কমে গেছে, ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগেই তানভীর ভারী কণ্ঠে বলল,
সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছ কেন? আর চুলের এ দশা কেন? মাথায় ওড়না দাও। বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো। ব্যান্ডেজ খুলে ফেলছে। তানভীর বন্যার হাতে ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখল। তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ঔষধ বন্যার হাতে দিয়ে বলল, এই ঔষধগুলো ঠিকমতো খেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম আর এত রাতে বের হতে পারবে না তাই আসিনি। আমি ঔষধ খাচ্ছি। আজ থেকে এগুলো খাবা, আন্দাজি আনিনি, ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে আসছি। এটুকু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম, আর কিছু বলতে হবে না। খাবারগুলো খেয়ে নিও। নাও। এত কিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দিবেন প্লিজ। বনু একটু টেনশনে আছে। টেনশন ফ্রি হলে নিজেই কল দিবে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তেমন কিছু না। বাসায় একটু সমস্যা চলতেছে। জানোই তো, বনু অল্পতেই হাইপার হয়ে যায়। এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ার কথায় ঘুরছে, বাসার আর কোনো সমস্যাও কথা বন্যার মাথার আসছে না। তবে কি আবির ভাইয়ার সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করল। বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে? প্লিজ। বনুকে জিজ্ঞেস কইরো, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাহিরে থাকা ঠিক না। বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে, লাইটের আলোতে তানভীর স্থিরদৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশি কিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ বেলকনি থেকে আবিরকে দেখেই নিচে আসল। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকল, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকাল। কিছুই বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মুও খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানেনি তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হউক, আসিফ ভাইয়ার বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামনি করলে তানভীরকে নিয়ে সন্দেহ করবে আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলছেন আমার জন্য জান্নাত আপুকে আনছিলেন। তোর জন্যই তো আনছি, ফুপ্পি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপ্পির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপ্পির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা, এইটা আসলে শুরুতে ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাব?
তাছাড়া জান্নাত যে রাকিবের বোন এটা জানলে সবাই শিউর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক, এজন্যই মূলত তানভীরকে দিয়ে আনানো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলে, আপনি খুব চালাক মাগনা হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়াজালে বন্দী হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না। রুমে গিয়ে রেস্ট নে। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 2025 মিনিট পর আবির দরজায় আসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আসব। মেঘ মাথা তুলতেই দেখল আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকল। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাব্বা, এত কনফিডেন্স। হুম। মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে, আবিরের কণ্ঠে এই হুম শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবির শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে, দাড়িগুলোতে চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন, দাড়িতে নজর পড়তেই ছুঁতে ইচ্ছে করে, আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল, অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদুস্বরে শুধাল, কি হয়েছে? কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়াল, আপনি মানুষটা আগাগোড়ায় সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিককে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো। বল। ধমক দিবেন না তো? না। ধমক দিব না, তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল। সব শুনবো আমি। আমি। বলতেই মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতেই দেখল মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজ নাম পড়া মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে। চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারেনি, তাই ভেবেছিল আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানবে। যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করল মেঘ। মিনহাজ আধো আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢুকা মাত্র আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনেই ঘাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখো তোর ভ্যালেন্টাইন, আমার ভ্যালেন্টাইনের 18টা বাজায় দিছস, আমায় বেবি বলবি না বানর। তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেয়ার পরও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটায় খারাপ। দূর, ভাল লাগে না। বাই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্ট ভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি, প্রতিনিয়ত এদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারল না, কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে, ক্ষণে ক্ষণে রক্ত টগবগ করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে আসছে।
রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি। নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে। মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনেও থামাতে পারছেন না। হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমদ খানকে বের করেছে। এদিকে মেঘকে অঝরে কাঁদছে। বড় আব্বুর সঙ্গে ওকে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেইন গেট পেরিয়ে বাহিরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের চোখ মুছে দুগালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ। আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস আমি কিভাবে সবকিছু সামলাবো বল। তুই আম্মুর কাছে যা প্লিজ। আম্মুকে শান্ত করে ঔষধ খাইয়ে দিস। আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে। আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইনজেকশন আর স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমদ খানের বেডের পাশেই বসে আছে। ঘণ্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন। ভোর 4টার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগেই ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছেন। মিম, আদি ঘুমে। মালিহা খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে ম্যাসেজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে সে দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমদ খান বিছানায় শুয়ে নিরুদ্যম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেয়াতে বর্ষর কোনো সমস্যা হয়নি। আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অক্রুর স্বরে জানাল, আপনার এখন ঘুমানো দরকার। কথা পরেও শোনা যাবে। আলী আহমদ খানের ভেরতটা ছটফট করছে। খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা। শুনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমি বললাম তো শুনব, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান। আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনব। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথায় ম্যাসেজ করে দিচ্ছে। মালিহা খানকে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পাননি। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথায় কাছেই বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটা হাতে কত সুন্দরভাবে চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হল। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে শ্লথগতিতে বলল, তুই ঘুমাতে যা। আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি। ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চলল, তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না। আবির নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল,
আপনি দেশে ফেরার পর থেকেই। আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতেই দেখল ফুপ্পি কল দিচ্ছে। আবির যেই উঠতে যাবে খেয়াল হলো আলী আহমদ খান আবিরের হাতে ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো, আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যই তার নেই। তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিতেই স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আবিরের আব্বুকে হাসপাতালে নেয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেয়ায় তানভীর আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিল বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে শুতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়েই আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করল। ফুপ্পি আর্তনাদ করে বললেন, ভাইজান এখন কেমন আছে বাবা? মেঘ নরম স্বরে বলল, বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমাচ্ছেন। তুমি টেনশন করো না ফুপ্পি। মেঘ, হ্যাঁ ফুপ্পি। আবির কোথায়? আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছেন। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখন পর্যন্ত কারো সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না ফুপ্পি, নিজের যত্ন নিও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা তোরাও সাবধানে থাকিস। সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস, ছেলেটা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি? এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিবে। মাহমুদা খান মৃদু হেসে বললেন, তুই বুঝাইয়া বলিস। আচ্ছা, বলবো। এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনের চোখাচোখি হল। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়েই গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টাল। বড় আব্বু বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুমও নেই। তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কথা বললে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ, অনুভূতি, তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে তা বুঝতে পেরেই মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাতমুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে। কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরা মুখ ও আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথায় বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকত, হুটহাট ধমক দিয়ে বসত। অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের উপর শুধু শুধু চেঁচায় না, কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয়, আর যত্ন তো কয়েকগুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিহা খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছিস? ডাকিস নি কেন আমায়? 4টার দিকে আসছি। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজেবাজে চিন্তাভাবনা বাদ দিতে বলছেন। মালিহা খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে, তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন, সারারাত ঘুমাসনি?
না, রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই আব্বু, উঠুক, পড়ে যাব। মালিহা খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতেই থাকেন, ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান, বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন। ওনাদের 2 জন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেইন গেইটের পাশেই ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটাবাছা করে দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিহা খান নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমদ খানের জন্য অল্পস্বল্প রান্না মালিহা খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে। মালিহা খান বা হালিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজা আফার সহযোগিতায় রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছে। উনি 23 ঘন্টার জন্য এসে ঝাড়ামোছা, কাপড় ধোয়া সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিহা খান, হালিমা খান দুজনেই উঠতে দেরি করেছেন। তাই আকলিমা খান আর খোদেজা আফা মিলে নাস্তা রেডি করেছেন। মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিহা খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিহা খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসল। মালিহা খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমদ খানের রান্নার বিষয়েই কথা বলছিল। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখব, তারপর রান্না করব। মালিহা খান তটস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতেই অসুস্থ। রান্না ভালো না হলে খেতে পারবে না। রান্না একবারে ভালো না হলে প্রয়োজনে 5 বার করব। তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমায় দিক নির্দেশনা দিবে। মারে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করল, ডিসিশন ফাইনাল। রান্না আমিই করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও। ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু, আব্বু, আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেভাবেই বলেছে। মালিহা খান সহ বাকিরাও আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়। মালিহা খান ডাইনিংয়ে বসেই মেঘকে নির্দেশনা দিচ্ছে, মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করছে, তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না, আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিহা খানের কথা মতো বড় আব্বুর জন্য 2টা তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে বড় আব্বু উঠেছে কি না দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টানছিল, তাই চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল। মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা।
গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি, সে আজ প্রায় 1130 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল, বড় আব্বু এখনো উঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পেছনে থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করল, আমি কি জিজ্ঞেস করছি? এমনি। বলেই মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপ্পি প্রত্যেকের চিন্তা এক। আবিরের মাথায়, সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানভীরের চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কতদিন সামলানো সম্ভব? 9টার দিকে আলী আহমদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসল। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমদ খান অনেকটাই সুস্থ। একাই চলতে পারবেন, তবুও আবির রিস্ক নিতে চাই না। আলী আহমদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানভীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানভীরকে ডাকো। তোমাদের দুভাইয়ের সাথে আমার কথা আছে। আবির ভ্রু কুঁচকে বলল, আগে খাবার খেয়ে ঔষধ খাবেন, তারপর কথা শুনব। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আবির। আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমদ খান নিশ্চুপ। আবির রুম থেকেই উচ্চস্বরে বলল, আম্মু, আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকল। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটল, একে একে সব নিয়ে আসছে। মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাল। মেঘ শুধু মুচকি হাসল। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিহা খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুঁচকাল। সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত, রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমদ খান আর একটু খেয়ে হাসিমুখে বললেন, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এ রান্না তো তোমার নাক। কে রান্না করেছে? মালিহা খান চোখের ইশারায় মেঘকে দেখাল। আলী আহমদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমদ খানের থেকেও কয়েকগুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকলতায় ন্যায় নুইয়ে পড়ছে। আবিরের বৃহৎ আখি যুগল মেঘেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগল। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয়ে খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসল। মনের ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরাতে আমূল পরিবর্তন, আচরণ কথাবার্তাতেও আকাশপাতাল পার্থক্য। ছটফটে অল্পবয়স্ক মেয়েটা কদিনেই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচিউরিটি, হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়ছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিনকে বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আত্মতায় আবিরের বক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমদ খানের খাওয়া প্রায় শেষের দিকে।
আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কি না দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা এবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাহির থেকেই আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমদ খান শান্ত স্বরে বললেন, আয়, ভেতরে এসে বসো। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো, মালিহা খান আলী আহমদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন, মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমদ খান হঠাৎই দীর্ঘনিশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা? আবির তানভীর দুজনেই একসঙ্গে উপর নিচ মাথা নাড়ল। আবির মৃদুস্বরে বলল, জি। আলী আহমদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, উনি তোমাদের ফুপ্পি হয়, আমাদের একমাত্র বোন। আবির আর তানভীর দুজনেই নিরুদ্বেগ। কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘ নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর, আবির আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকেই ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখায়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমদ খান সবশেষে একটা কথায় বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধাল, 28 বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নয়? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না। আলী আহমদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরাই আমার সব। তোমাদেরকে ঘিরেই আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো কেন পুষে রেখেছেন? আর আমাদেরকে কেনই বা বলছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন? আলী আহমদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপ্পি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন, আর ওনাকে এই বাড়ির চৌকাঠ পেরুতেই না দেন, তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? তানভীর সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করল, ফুপ্পিকে এই বাড়িতে আনা যায় না, সেটা সময় বলে দিবে। আরও কিছুক্ষণ চলল এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছেকৃত খোঁচা দিয়ে কথা বলছে, যেন ওনাদের ভেতরের রাগ ক্ষোভ কমে আসে। আবিররা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে। সেই যে সকাল দিকে ঘুমিয়েছিল, সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে। হাতমুখ ধোয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়েই দেখল আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমরি খেল। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসল। আস্তে করে ডাকল, আব্বু। আলী আহমদ খান চোখ মেলে তাকালেন, সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। আবির ধীরস্থির ভাবে জিজ্ঞেস করল, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ, ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, ঔষধ? আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন, আমার মাই খাইয়ে দিয়েছে।
সারাদিন ধরেই এখানে বসে আছে, রুমেই যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিউরি আমায় প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে। এত ম্যাচিউর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র, বদমেজাজি, উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি? আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ ২১ বার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করল। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুঁচকানো ভ্রু যুগল আরও কুঁচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘসময় স্থিরদৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশীর শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করল। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো, তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিহা খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিহা খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাহিরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বড় আব্বুর মুখের উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না। তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশের সোফায় হেলান দিয়ে বসছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বুর উছিলায় আমার মেয়ে রান্না যে করছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছ? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে উঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মন আনন্দে ভরে উঠেছে। আকস্মাৎ মেঘের ভ্রু কুঁচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাইও টেস্ট করেছেন? হ্যাঁ। আবির সবার আগে টেস্ট করছে। আবির ভাই না সারাদিন ঘুমাইছে। আমার রান্না কখন টেস্ট করল? সকালে টেস্ট করে তারপরই ঘুমাতে গেছে। তোর রান্নার তারিফ করছিল। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন। আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদুস্বরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করতেছিলাম তাই বাধ্য হয়ে বলছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসল। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করছে। কম করে হলেও ১৫-২০ বার বলছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে। তোকে নাকি বিয়ে দিয়ে দিবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো। ওনার নজরে আমি পড়ি না। আকলিমা খান উপরে বেলকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির উঠেছে দেখলাম, কফি খাবেই কিনা? করে দিব। হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনেই আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে আছেন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুই ঝা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকল। আবির কোথাও নেই। টেবিলের উপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বুলালো, আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি।
মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল, অপাঙ্গে তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসব? আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিকে তাকিয়ে শমিত স্বরে জানাল, আমার আবার কি হবে? কিছু না হলে এত ম্যাচিউর ব্যবহার কেন করতেছিস? কাকে কি বুঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বুঝাতে চাচ্ছি না। কাকিয়া, আম্মু আপনার কফির কথা বলছিল তাই আমি নিয়ে আসছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। আকস্মাৎ কাণ্ডে মেঘ ভরকে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখে পড়ে একজোড়া রক্তাভ আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা, কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরও শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীরস্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নেস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারব। আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদী ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারব, কাউকে কফি করে দেয়ার কোনো প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথার থেকে কয়েকগুণ বেশি ব্যথা বুকে করছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোন মেঘে ঢেকে গেছে। মেঘ করুণ স্বরে বলল, আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারব না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু। আমার কি ওনাদের যত্ন নেয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। আকস্মাৎ দুর্বহ কণ্ঠে বলে উঠে, আপনি বললেই হলো। আমি যত্ন নিবি। ছাড়ুন যা। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে উঠায়। আবির তখনও অগ্নিদৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ তিনগুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি তাহলে তুই ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানাল, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে। আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখব, একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব। তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আগোপাস না ভেবেই বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস। এই এখন করতেছিস। মেঘের চোখ টলমল করছে। হৃদয় খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাদো কাদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারো জীবনে বিরক্তির কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। চোখ বন্ধ করে দুহাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয় কিন্তু মেঘের এই ম্যাচিউর আচরণে আবির আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে?
মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাঁচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এজন্য আবির সর্বক্ষণ চাই মেঘ সবার চোখে পিচ্ছি থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। গুণাখুরেও কারো চোখে যেন মেঘের ম্যাচিউরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে। তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েকগুণ বেশি হবে। আবির বেকনিতে প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে। ঘন্টা দুয়েক পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেরেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর উপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজতেছে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে। দুদিন যাবৎ বন্যা কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করল। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল, কিরে, কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারাইছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাতে পারলে বোধহয় ভালো হতো। কেন? কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি। দুদিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, তোদের বাসায় কি সমস্যা রে? তোকে কে বলছে? তানভীর ভাই। মেঘেকে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব? বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছুই বলার নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেয়ার কোনো ভাষাও নেই। ঘণ্টাখানেক দুই বান্ধবীর কথোপকথন চলেছে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না। ভুলেও আবির মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে বেকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে, ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিম আদির সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না। ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সবকিছুই অসহ্য লাগে, মেঘের অবস্থাও এখন তেমন। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হল। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল। হালিমা খান মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কিছু বলবা? কতদিন হয়ে গেছে আমরা নানুবাড়িতে যায় না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানু বাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানু বাড়ি যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কি না বলো? মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল, ভাইজান অসুস্থ, এ অবস্থায় আমি যেতে পারবো না। তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো, ফেরার সময় জানিও, তানভীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকেই।
ক্লাস আছে না। আছে, করব না। আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন। ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও। সকাল থেকেই খান বাড়ির পরিবেশ অন্যরকম। আবিরের করা নিষেধের জন্য আলী আহমদ খান অফিসে যেতে পারছেন না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেটে চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির, মোজাম্মেল খান, আলী আহমদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করাই ব্যস্ত। মিম, আদি নিজেদের মতো খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন। মেঘ খাবে না? মিম আস্তে করে বলল। আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে ২৪ দিন রাগভিমানে ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বর্ষর বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুঝে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন, তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিথি করে দুপাশে দুটা ছোট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে, সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে ১ ঘণ্টার মধ্যে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছর খানেক পর নানু বাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখেই ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে মেঘ নানানানুর সঙ্গে গল্পগুজব করে ২ মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। ২ বোন ৩ ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মু সবার বড়, তারপর ২ মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেল বেলা আম্মুর ফোন থেকে খালামনিকে কল দিয়ে ভাইবোনের সাথে কথা বলেছে, খালামনিকে আসতে বলেছে। খালামনির ২ মেয়ে ১ ছেলে, বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে। ছোট মেয়ে ক্লাস ৬-এ পড়ে, ছেলেটার বয়স সবে ৫ বছর। মেঘ যতবারই নানুবাড়ি আসে ততবারই খালামনিকেও আসতে হয়। সারাদিন হই হুল্লোড়ে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাসায় আসছে। গেইটের বাহির থেকে মেঘের বেলকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখেই আবির কপাল গুটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন, মালিহা খান আলী আহমদ খানের কাছে বসে আছেন, মিম তার রুমে পড়তেছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শুধালেন। তোমাকে খেতে দিব? দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন। আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার উপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না, আজ মেঘকে দেখার জন্যই অসময়ে খেতে এসেছে। মামনিকেও দেখতে পাচ্ছে না, জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠছে, মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। ২ কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে। আম্মু বলছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকিয়ার রান্না করতে হবে না, মামনিকে বল যা খুশি রান্না করতে। তোমার মামনি বাসায় নেই? আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল। কোথায় গেছে? মেঘাপুর নানু বাড়ি গেছে। একা? না, মেঘাপুও গেছে। আবির সঙ্গে সঙ্গে শুয়া থেকে উঠে বসল। মেঘ বাসায় নেই অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে অথচ আবির কিছুই টের পায়নি, ভাবতেই আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে।
বাধ্য হয়ে মামনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথাও জিজ্ঞেস করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাতে প্রায় 1টার দিকে বাসায় আসছে, সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল। মা বোনের খবরই নেয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল, পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে উঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপর আবিরের দেয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ যে নানার বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। 2 দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করল। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করল, মেঘ কোথায় আছে? বনু নানু বাড়ি গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো। বলল না তো। তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমি পরের দিন শুনছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিন আসবে। ওহ আচ্ছা, রাখি তাহলে। শুনো। জি। তোমার হাতের কি অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ঔষধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না। রাখি এখন। আচ্ছা। কি আর করা। 1 সপ্তাহ পেরিয়ে গেছে মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারাবাড়ি খোঁজেও মেঘকে পান না। 45 দিন হলো মেঘের খালাম্নি আসছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত 121টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হৈহুল্লোড়, খেলাধুলা, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতের পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে। হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মালিহা খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আর বড় আম্মুর খবর নেয়, কিন্তু নিজে কথা বলে না, এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করেই আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বার কল দেয়ার পর অবশেষে কল রিসিভ হল। কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্ত স্বরে ডাকল, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খাইছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবুও আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? কেন? বিরক্ত বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আস্তে বলে বলল, না।
হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘ কল কেটে দীর্ঘনিশ্বাস ছাড়ল। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলেই রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হল। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামনির নাম্বারে কল দেয়। হালিমা খান 10টা নাগাদ ঘুমিয়ে পড়েন। তারপর মেঘ আম্মুর ফোন দিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্যই হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 21টা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার। গতরাতে মেঘের সঙ্গে কথা বলেই আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনও আবির ঘুমাচ্ছে। মামনির নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমের মধ্যে কল রিসিভ করল। ঘুমন্ত অবস্থায় বলল, মামনি। না, আমি মেঘ। হুম্মম ম্যাম, বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দিব। বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া কল ধরছে না। কেন? কোনো দরকার? নানুমনি ভাইয়াকে আসতে বলতেছে। আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে বলে দিব। আর একটা কথা। বলুন। আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামনি বলছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে, সুযোগ থাকলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবির তপ্ত স্বরে ডাকল, তানভীর, উঠো। আবিরের কণ্ঠস্বর শোনামাত্র তানভীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করল, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিছে, তাকে আনতে যেতে হবে। তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি? বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি। তুই বুঝবি না। আহাগো। ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে। গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কি না জানার জন্য। মেঘদের নানুর বাড়ির এদিকে রাস্তা করতেছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। এজন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকল, ভাইয়া। বল। একটা গান গায়। তোর মন চাইলে গা, আমার বলছিস কেন? এই গানটা শুধু তোমার জন্য। তুমি রাজি থাকলে শুরু করব, গাইব। গা। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করল, এসেছি তোকে নিয়ে ফিরব বলে। মনেরই পথ চিনে আয়না চলে। তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না। পারছে তোকে ছাড়া না রে না। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বুঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করল, এসেছি তোকে নিয়ে ফিরব বলে। মনের এই পথ চিনে আয়না চলে। তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না। পারছে তোকে ছাড়া না রে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান ধরল। অনেকটা পথ দুভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানাবাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘ সহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখেই মেঘ আহ্লাদী কণ্ঠে ডাকল, ভাইয়া। ইহোহো আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি। নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস?
আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে তানভীর, সেগুলোই সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পিছন ফিরে দেখল আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। আবির ভাইকে বলার পরও আসলো না, ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগুতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কেমন আছেন, ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘ আকস্মাৎ পেছনে ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হল। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলোপাতাড়ি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানুবাড়িতে বাধা দেয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালামনি, নানা নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এ কয়দিন খেয়ে না খেয়ে ছুটোছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকল। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামনি আর দুই মামি নাস্তা নিয়ে আসছে। আবির, তানভীরের পছন্দ মতো পিঠা আরও অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন। উনি ব্যাগ গুছানোতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরও 23 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানুর বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করেছে, তারপর বাড়িতে এসে হাতমুখ ধোয়ে খেতে বসেছে। আবিরদের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলা আবির মেঘের নানুবাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানুবাড়িতে আবির ভাইয়ের খাবারদাবারে যেন কোনোরকম ত্রুটি না থাকে তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকার যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে, সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেসবই সে করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে। একবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকল, ভাইয়া। কি? আবেগে বেশি খেয়ে ফেলল না আবার? আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভ্রু গুটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে। আবির ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বনুটাকে দেখলেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি, তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হল। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানাল, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলছিল মনে নাই? আমি যেন তোকে নিয়ে বাইক না চালায়। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়, তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে? সেই ভেবেই আব্বু ভয় পায়।
তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। এক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবুও আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল। বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নাই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রু কুঁচকে বলল। ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি, কিছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল। তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দিবে না বইন। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘ রাগে কটকট করে বলল। হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কোথায় বলেনি, ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল। কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব। নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো উপর রাগ উঠে তাহলে এত সহজে রাগ কমে না। কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনো আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোরাজোরিতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠা আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করল। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল। এখনো রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারো উপর কোনো রাগ নেই। তা তোর চোখেই ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসল। কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল। আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যায় তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি? তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না। যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎ 2 আঙুলে মেঘের থুতনি উঠালো, আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে। সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল। তাকা। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবন্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রু যুগল কুঁচকে আসে। এই এক জোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে, চোখের ভাষা বুঝার সাধ্যি ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে, চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আখি জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে। পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করল। আমি দুঃখিত মেঘ, দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে, যখন সেটা পায় না তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলোও কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল।
এদিকে আবির ভাইয়ের স্পর্শ, শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জ্বলজ্বল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপোসেট এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি এটা খুব স্পষ্ট, তবে কি চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ঝাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে, মেঘের মনে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায় একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানুবাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মিম, আদির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেয়া, ভার্সিটি, ক্লাস, বন্ধুদের সাথে গল্প, সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ। আবির ও নিজের কাজে ব্যস্ত। আলী আহমদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন। তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে, তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথায় মেঘের মাথায় সর্বক্ষণ মাথায় ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজদের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনো দিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশিই কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না, এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবেই আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ 2-3 বার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগল। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধাল, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে। আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আরি, তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না।
1015 পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুটে লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি। সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই লেখা, আমি দুঃখিত মেঘ, প্লিজ মাফ করে দাও, সরি। এর মতো অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদের গাছের ঢাল, পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়েছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথায় বিচরণ করছে, আপনি মানুষটা অত্যধিক রহস্যময়, কৌশলে যেমন কষ্ট দেয় পটু তেমনই নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেও সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বুঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনোরকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই। তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরেই বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না, সামান্য উইশটুকুও কেউ করে না। তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন। এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতেই আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন, এখানে মাহদিবা খান নামের কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? ওনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধোয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের উপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে পাঠাইছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়ে না বললে পার্সেল দিব না। আজব তো, আমি জানি না কে পাঠাইছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই। বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে, মনে মনে বিড়বিড় করে বলছে,
নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না। এ কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কি না জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করাই, মিনহাজ বলেছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে, তবে কে দিল পার্সেল। দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘ সঙ্গে সঙ্গে হাসল। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমেই বসে ছিল। হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না। হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেংচি কাটল। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানাবড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবার বা বলার আগেই আচমকা কেউ মেঘের দু চোখে চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করেই উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পিছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে। মেঘ হেসে বলল, ধন্যবাদ। এবার মিনহাজ, তামিম, মিষ্টিরা সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে। বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত ঝাঁজজমকভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের উপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদুস্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 23 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করল। মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইরিনরা সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 1015 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করল, এত আয়োজন তুমি করেছ? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু। এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বুলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, উনি কোথায়? জানি না। উনি আসবেন না। বোধ হয় না। মেঘ এবার তপ্ত স্বরে বলল, কেন? তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই? তাহলে এসব করেছেন কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি, তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছেন। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসব না।
সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটব না। এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হা হয়ে মেঘকে দেখছে যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছেন। মিনহাজ তামিম শুধু মুখ চাওয়াচাওয়ি করছে। তানভীরের সামনের মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে। বন্যাকেও ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের উপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখেই মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাজ, তামিমও হা হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেটআপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপ্পির থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে স্পেরো। মেঘ ধন্যবাদ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জ্বলজ্বল করছে ডায়মন্ডের আংটি। তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না। আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের উপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢুকাল। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে। কিছুই বলতে পারছে না। শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বুঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির। কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসেই সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যাও তানভীরের কথামতো সবাইকে বলেছে। ফুপ্পিদের আবিরই জানিয়েছে মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বুঝানোর জন্যই আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিট আর কথায় কিছু বুঝানো অসম্ভব হয়ে পড়ে সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। চলবে গল্প আমৃত্যু ভালোবাসি।